আজ হচ্ছে 28শে নভেম্বর, বৃহস্পতিবার। খুবই টেনশনে আছি। এখন বাজে সকাল ওই 8টার মতো। গতকালই জয়িতা আমাকে বলেছিল, দিদি তুমি এসো, তোমার সাথে একসাথে যাব, কারণ আজকে প্লাস্টিক সার্জারির ডক্টর আসার কথা। উনি কি বলবেন তার উপর ডিপেন্ড করবে আজকে ওর ডিসচার্জ হবে কি হবে না। তো ওনার আসার কথা ওই 8:30 নাগাদ। তাই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি অলরেডি নার্সিংহোমে, ব্যারাকপুর সিটি হসপিটালে। তো এখানে বসে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ উনি আসছিলেন না, একটু লেট তো হবেই স্বাভাবিক। তো অনেকক্ষণ ওয়েট করার পর লাস্টে উনি আসলেন, ওনার সাথে কথা হলো। তা প্রচণ্ড ভয়ে তো ছিলাম, অপেক্ষা যখন করছিলাম যে কি বলবে কি বলবে। স্বাভাবিক, বুঝতেই পারছো এরকম সিচুয়েশন হলে কি হতে পারে। আর তার মধ্যে আমাদের সবার মধ্যে একটাই টেনশন কাজ করছে। তো সকালবেলা যেহেতু এসেছি, এখন আর কেউই নেই, আমি আর জয়িতাই আছি। আর তাতানকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, ওরা আজকে পরীক্ষা আছে, যে তুই তোর মতো একা একা রেডি হয়ে নিবি, বাবাই তো দিয়েই আসবে। তো এই তো, তারপর অপেক্ষা করার পর ডক্টরের সাথে কথা বলে যাই হোক একটু ভালো লাগলো, কারণ ডক্টর বললেন যে এখনও পর্যন্ত স্কিনটা ভালো আছে, কোনো রকম সার্জারি করার প্রয়োজন নেই, কাজে ডিসচার্জ হয়ে যাবে। তারপর 7 দিন পর আবার ডক্টর ভিজিট হবে। তো তাই জন্য আমি ওই 11টা সাড়ে 11টা নাগাদ ডক্টরের সাথে কথা বলে, আমি জয়িতাকে বলে আমি একটু বাড়িতে এসে একটু ড্রেস চেঞ্জ করে স্নান টান করে আবার ইন্দ্রকে নিয়ে বেরিয়েছি, কারণ ডিসচার্জ হবে। তো ডিসচার্জ হতেও সময় লাগবে, জানি বিকেলই হয়ে যাবে। তাও এই এখন বাজে ওই মনে করো 12টা সাড়ে 12টা। আমি বেশিক্ষণ সময় কাটাইনি, ঘর দৌড় পুরো অগোছালো পড়ে রয়েছে, কিচ্ছু করিনি। জাস্ট স্নানটা করেই বেরিয়ে এসেছি, কারণ সকালবেলা শীতের পোশাক পরে বেরিয়েছিলাম, তো প্রচণ্ড গরম লাগছিলো বেলার দিকে। তো তাই জন্যই বাড়িতে এসেছি, আর ইন্দ্রকেও নিয়ে যাওয়ার কথা ছিল। এই জন্য একবারে বাড়িতে এসে ইন্দ্র আর আমি একসাথে গেলাম। তারপর এক এক করে অনেকেই এসেছিলো, আমার জ্যাঠতো ভাই, ওর বউ, আরও অনেকেই এসেছিলো। তো যাই হোক, এখন অপেক্ষা করব আরও প্রায় 2-2.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে ডিসচার্জের জন্য, কারণ অনেক ফর্মালিটিস থাকে তো হসপিটালে। তো তারপরে ডিসচার্জ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, অ্যাম্বুলেন্সে করেই আনা হয়েছে। বাড়িতে তখন এসেছি কটা বাজে, 3টে সাড়ে 3টে হবে হয়তো, এখনও আমাদের বাড়িতেই রয়েছি। তো সবাই যারা যারা এই হসপিটালে, মানে আমি, তারপর আমার জ্যাঠতো ভাইয়ের বউ, জয়িতা, ওরা সবাই এসেই খেয়ে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো আর তোমরা হয়তো বলতে পারো হসপিটালের ড্রেস পরেই খাচ্ছ, কিছু করার নেই গো, যখন যেরকম তখন সেরকম। এখানে আমি এখনও আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে, কারণ ভাইকে সবে বিছানায় দেওয়া হয়েছে, ওর সাথে একটু কথা টথা বলবো, তারপরে যাব। এখনই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো। তাই জন্য ভাবলাম একটুখানি থেকে কিছুক্ষণ কথা টথা বলেই যাব। তো তাই জন্য মা খেতে দিল, মাও খায়নি আগে, জয়িতা টয়িতা ওরা খেয়ে, জয়িতার আবার ভাইও তো নার্সিংহোমে ভর্তি, ওকে দেখতে যাবে। তাই জন্য ও খেয়ে বেরিয়ে গেছে, সবাই চলে গেছে, এখন শুধু আমি একা আছি। খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ভাইয়ের সাথে একটু কথা টথা বলে তারপর বাড়ি যাব। কিন্তু ওই যে ওকে অ্যাম্বুলেন্সে করে আনা হলো, প্রথমে কথা হয়েছিল আমাদের ওপরের ঘরে তোলা হবে, কিন্তু একদমই অসম্ভব ওপরের ঘরে তোলা, কারণ বারবার আসা যাওয়া, ডাক্তার চেক আপ তো এখন থাকবেই, বারবার নামানো ওঠানো খুবই অসুবিধা হয়ে যাবে, উল্টে বিপদ হতে পারে। তাই জন্য আমাদের নিচের ঘরেই ওকে রাখা হয়েছে, তো ওখান থেকে যাতায়াত করতে সুবিধা হবে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক থেকে বাড়িতে চলে এসেছিলাম। এসে আর বুঝতেই পারছো মন মেজাজ তো ভালো নেই, আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে 29শে নভেম্বর, আর হচ্ছে শুক্রবার দিনটা। এখন বাজে সকাল ওই কটা বলবো, 9টা, না 9টা না 10টার মতো বাজে। তাতান পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, সকাল থেকে আর কিছু ভিডিও করা হয়নি। সকালবেলা একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছিলাম, আগের ব্লগটা। তো তারপর এডিট করে আপলোড করে এখানে এলাম ঘরের কাজকর্ম করতে, কারণ ঘরদোর তো পুরো অগোছালো ছিল। আগের দিন তো কিছুই, বাসন কোসন যেইভাবে পূজা মেজে রেখে গেছে ঠিক ওইভাবেই ছিল, কিচ্ছু করা হয়নি। তো এখন ধোয়া বাসন আবার জায়গা মতো রাখছি। আর গতকালের তো আমরা সারাদিন ছিলামই না, তাতান তো দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে নিচে মার ঘরেই খেয়েছে, মানে শাশুড়ি মার ঘরেই খেয়েছে। আর আমরা তো দুপুরের কিছু খাওয়া দাওয়াই হয়নি, আমি তো মার কাছেই খেয়েছি। তো রাত্রেবেলা কিছু টুকটাক খাওয়া হয়েছে, ওই টুকটাক বাসন আর গামলাতে রাখার প্রয়োজন পড়েনি, ওই সিঙ্কের মধ্যেই রয়েছে, পূজা এসে মাজবে। তাই জন্য তাড়াতাড়ি করে আগে এই বাসনের গামলাটাই ফাঁকা করছি, মানে ধোয়া বাসন যেগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর ঘরদোর তো বললামই অগোছালো ছিল। তো একবার ভেবেছিলাম কি দূর কিছু করব না, বুঝতেই পারছো এখন না এমন হয়েছে না, কাজকর্ম যে মন থেকে যে ভালোবেসে যে এনার্জি নিয়ে যে করতাম, যে না এটা করব ওটা করব, এখন আর না সেরকমভাবে করতেই ইচ্ছা করছে না। যেইটুকু কাজ না করলে না, ব্যাস ওইটুকুই কাজ করছি। কিন্তু ভেবেছিলাম কি থাকবে, বিছানা চাদর টাদর কিচ্ছু চেঞ্জ করবো না, এইভাবে থাক। কিন্তু এইভাবে কদিন বলো, এইভাবে অপরিষ্কার থাকতে নিজেরও যেন কেমন লাগে। তো মোটামুটি 1 সপ্তাহ আমার হয়ে গেছে, গত শুক্রবার আমি বিছানা চাদর পাল্টেছিলাম। তো ভাবলাম না এই 1 সপ্তাহটা মেনটেন করবো, কারণ এখন আর বিছানা চাদর না গরম জলে দিচ্ছি না,
দেখলাম একদম ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই বলেছো বিছানা চাদর গরম জলে দিলে চাদরের রং চটে যায়, সত্যিই তাই, রং তো চটেই যায়। কিন্তু ওই যে মনের ম্যানিয়া ছিল যে আমি তো রেগুলারের জামা কাপড়ে, যে মনে করো নাইটি ফাইটি যা পরেছি, রোজের জামা কাপড় রোজ কাচতে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এই 7 দিনের রাখা চাদর কি পরিষ্কার হবে এমনি জলে? তো সেই ভেবে ভেবেই না আমি গরম জলে দিতাম। তো তোমাদের মধ্যে অনেকজন বলাতে তারপর আর গরম জলে দেই না। আবার তোমাদের মধ্যে একজন বলেছো দিদি তোমার ওয়াশিং মেশিনে গিজার সিস্টেম নেই। এখন তো থাকে, হ্যাঁ এখনকার ওয়াশিং মেশিনে গিজার সিস্টেম থাকে, মানে গরম জল অপশান থাকে, কিন্তু আমার সেটা নেই। নর্মাল জলই টানে, গরম জল টানে না। তাই জন্য আমি কী করতাম, আমার বাথরুমের গিজারটা অন করে গরম জল করে বিছানার চাদর ভিজিয়ে রাখতাম, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজতো, তারপরে আমি ওয়াশিং মেশিনে দিতাম, পরিষ্কার হয়ে যেত। কিন্তু ওই যে রং চটে যায়, সত্যিই তাই। তো এই জন্য ভেবেছি এবার থেকে আর গরম জলে দেবো না। দুটো চাদর গরম জল ছাড়াই কাচলাম, দেখলাম না বেশ ভালোই পরিষ্কার হয়েছে, কোনো রকম প্রবলেম নেই। তো এই জন্য আর 7 দিন থেকে আর একদিনও আমি দেরি করতে চাইছি না, যে না 7 দিন চাদর পাতা থাকবে ঠিক আছে, তারপরে আমি চাদর তুলে ফেলবো। তো যেহেতু গত শুক্রবার চাদর পেতেছিলাম, পাল্টেছিলাম, তাই জন্য আজকেও পাল্টে দিচ্ছি। আর তাতান তো পরীক্ষা দিতে চলেই গেছে, ওকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারণ ও তো কিছু খেয়ে ঠেয়ে যায় না, শুধু ওকে আমার চুলটা বেঁধে দিতে হয় আর ছাতুটা গুলে দিতে হয়, ব্যাস। তো ওটা করে দিয়েছি, ও বেরিয়ে গেছে, ওর বাবাই নিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর আমি এসব কাজে হাত দিলাম। আর কি বলতো, সকালবেলা উঠেই যে আগে যেমন 6টার সময় উঠতাম, উঠেই কাজে হাত দিয়ে দিতাম, এখন আর সেটা পাচ্ছি না। উঠে না সোফাতে বসেই আছি, সেই ভাবতে ভাবতে কোন ভাবনার জগতে চলে যাচ্ছি, আবার ফিরে আসছি, মানে এই সবই হচ্ছে আমার সাথে। এখন সকালবেলা উঠেই চটপট করে কাজে হাত দিতেই পাচ্ছি না। কাজ করছি অন্যমনস্ক হয়ে যাচ্ছি, মানে বুঝতেই পারছো, মানে শুধু অন্যরকম চিন্তা মাথার মধ্যে চলেই আসছে। আমি তোমাদের বলি সবসময় যে সবসময় ভালো ভাববে, পজিটিভ ভাববে, কিন্তু জানো তো ভাবা যায়, ভাবছিও তাই যে না সব ভালো হবে, যা হয়েছে ভালোর জন্য ভালো হয়েছে, যেটা হবে ভালো হবে। হয়তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ভগবান অল্পের ওপর দিয়ে বাঁচিয়ে দিয়েছে, তাই না? এর থেকেও তো খারাপ কিছু হতে পারতো, তো সেটা তো হয়নি। এইসব ভেবে ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছি। আসলে কী বলতো, যেই ছেলেটাকে দেখতাম হেঁটে চলে বেড়াচ্ছে, বাইক চালাচ্ছে, কাজে যাচ্ছে, মেয়েকে স্কুল দিয়ে আসছে, এই করছে সেই করছে, দৌড়াদৌড়ি, সিঁড়ি দিয়ে নামা ওঠা, আমাদের বাড়িতেও অনেকবার এসছে, সিঁড়ি দিয়ে উঠেছে নেমেছে, তো সেই দৃশ্যগুলো না আমি ভুলতে পারছি না। আর সেই ছেলেটা এইভাবে বিছানায় শুয়ে রয়েছে, ওরকম পায়ে লম্বা লম্বা রড দেওয়া, মানে ভাবতেই পারছি না, যেন আমি যেন মেনেই নিতে পারছি না ব্যাপারটা। যাই হোক, চলো এদিকে বিছানা চাদরগুলো পাল্টানো হয়ে গেল, বালিশগুলো একটু রোদে দিয়ে রাখলাম, দিয়ে না আমি স্নানটা করে এলাম। তারপর তো টুকটাক কাজকর্ম তো থাকেই, জামা কাপড়ও কাচতে দিয়েছিলাম, ওগুলোও মেলে দিলাম। স্নান করে এসে আজকে আবার ইন্দ্র বলেছে সেই যে রবিবার সবজি বাজার করেছিলাম, রান্নাবান্না তো এই ছিঁড়ি কিছু হচ্ছেই না, তো ইন্দ্র বললো সবজিগুলো তো তুলতে হবে, একটা কাজ করো আজকে ফুলকপি শিম টিম দিয়ে খিচুড়ি করে ফেলো আর আলু ভাজা। তাইলাম ঠিক আছে, খিচুড়ি করতেও তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, ঠিক আছে সেটাই করে ফেলছি। তো স্নান করে এসেই আগে গোবিন্দভোগ চাল মুগ ডাল বার করলাম। আর তাতান যেহেতু ছাতু খেয়ে যাচ্ছে, তো নর্মাল স্কুলে গেলে কি হয়, ওকে তো টিফিন করে দিই, টিফিনটা খায় স্কুলে, কিন্তু এখন তো আর টিফিনের ব্যাপার নেই, স্কুল ছাতু খেয়ে যাচ্ছে, পরীক্ষা হয়ে যাচ্ছে, বাড়ি চলে আসছে, তো এসেই না ওর খিদে পেয়ে যাচ্ছে। বাড়িতে আসছে মোটামুটি 2টো বেজে যাচ্ছে, আর বাড়ি থেকে ছাতু খাচ্ছে মনে করো 9:30 পৌনে 10টার সময় ছাতু খাচ্ছে, তো ছাতু খেয়ে কি এতক্ষণ পেটে থাকে? তাই জন্য চেষ্টা করি ও আসার আগে ঝটপট করে রান্নাটা সেরে ফেলা, যাতে ও আসলেই খেতে দিতে পারি। তাই জন্য বসিয়ে দিলাম এখানে। এখন কটা বাজে, ওই 12টার মতো বাজে, 2টোর মধ্যে আরামসে হয়ে যাবে। খিচুড়ি আর আলু ভাজা করতে কতক্ষণ লাগে? তো প্রথমে মুগ ডালটা ভেজে আমি ওদিকে কুকারের সিটি মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল তো মাপা হয়ে গেছে, ওটা পরে দেব, আগে সবজিগুলো কেটে নিই, মানে ফুলকপি শিম টিম সব কেটে খিচুড়ি অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম। লাস্টে ফুলকপিটা একটুখানি মশলা দিয়ে কষিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, ব্যাস খিচুড়ি রেডি, আর একটু ফুটলেই হয়ে যাবে। আর আমার কিন্তু আলু ভাজাও অলরেডি হয়ে গেছে। তো চলো এই তো আজকের রান্নাবান্না, আর এদিকে এই করতে করতেই আবার তাতানো চলে আসবে, মানে একদম পারফেক্ট টাইমে, মানে আমি এদিকে খিচুড়িও মানে নামিয়েছি, মানে হচ্ছে, আর তাতানো অলরেডি চলে এসছে। বললাম যাক ভালো সময় হয়েছে, আমার খিচুড়ি আলু ভাজা সব রান্নাবান্না কমপ্লিট, আর ও এসছে। এসেই কথা বলছিলাম যে কেমন হলো পরীক্ষা টরীক্ষা এইসব। তো খিচুড়ি তো আমি কড়াইতেই করি, তো কড়াইটা এত ভরে গেছে, তার মধ্যে সবজি ছিল, তো শুধু খিচুড়ি হলে এতটা ভরে না, তো এত ভরা ভরা কড়াই না আমি টেবিলে নেওয়ার সাহস পেলাম না। ইন্দ্র বললো কি তুমি এক কাজ করো, কড়াইটা আনতে হবে না, ওখানেই থালা নিয়ে গিয়ে 3জনেরটা বেড়ে নিয়ে আসো, দেখবে অনেকটা কমে যাবে। আল্লাহ হ্যাঁ তাহলে তাই করি। তো সেটাই করলাম, ওখান থেকেই বেড়ে 3জনেরটা নিয়ে আসলাম, আর এখানে খেতে বসে পড়েছি। আর আগের দিনের যে তাতানের জন্মদিনের দিন যে চাটনি বানিয়েছিলাম সেই চাটনি ছিল, তার জন্য একটু পাঁপড়ও ভেজেছি, আর ওদিকে খেতে খেতে না আমার হঠাৎ করে বিষম খেয়েছি, তাতান আমার পিঠে হাত বুলিয়ে দিল।
যাক চলো, এই তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করব, কারণ এখন আর বাড়ির কোনো রকম এক্সট্রা কাজ বাজ করতে আমার কিচ্ছু ইচ্ছা করছে না। বললামই যেইটুকু না করলে না ওইটুকুই করছি। তো খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট করে এখন বাজে ওই সন্ধ্যে 6টা কি 6:30টার মতো, আবার রেডি হয়ে বেরোচ্ছি, একটু আমাদের বাড়িতে যাব। ভেবেইছি যে এই কটা দিন রোজই একটু বাড়িতে যাব, কারণ আমার মনটা না ওখানেই পড়ে আছে। আর আমি গেলে ঠেলে ওদেরও একটু ভালো লাগবে, কারণ ওই বাড়ির পরিস্থিতি কী সে তো বুঝতেই পারছো, একটা বাড়িতে যদি এরকম পেশেন্ট থাকে সেই বাড়ির পরিস্থিতি কী হতে পারে। তো একটু বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। ফল ফ্রেশ আপেল আপেল কত করে? 200। এই কি আছে নাকি আরো ফ্রেশ আছে? বলছি এই আছে নাকি আরো ভালো আছে? এই আপেল আছে, এই আপেল আছে। এটা কত? এটা 80 টাকা। এটা কি পেয়ারা রে? বাইরে হ্যাঁ? বাইরে সবই আছে। ওটার দাম একটা 30। তো এখানে শুধু আপেলই নিয়ে নিলাম, কারণ জয় না কোনো ফল খেতে চাইছে না, বলছে ডাক্তারের সাথে কথা না বলে কোনো ফল খাবো না। আর যেহেতু হসপিটালে একদিন আপেল দিয়েছিল তার জন্য বলছে তার মানে আপেলটা খাওয়া যাবে, তো শুধু আপেলই খাবো। তো তার জন্য আর কোনো ফল নিলাম না, ও যদি না খায় তাহলে আর নিয়ে লাভ কী। তো ওই জন্য শুধু ফলই মানে আপেলটাই নিয়ে গেছি। নিয়ে ওই বাড়িতে আর কিছু ভিডিও করিনি, কারণ সেই পরিস্থিতিও নেই, সেই সিচুয়েশন নেই, আর সেই মানসিকতাও নেই। তো ওর সাথে একটু কথা টথা বললাম, গিয়ে দেখছিলাম ঘুমাচ্ছিল। তো তারপরে কথা টথা বললাম, কিন্তু ওই বাড়িতে গিয়ে কথা বলার পর তো আমি আরও চমকে গেছি। আমাকে ওরা কেউ কিচ্ছু জানায়নি, রাত্রেও জানায়নি, সারাদিনেও জানায়নি। গতকাল রাতে নাকি ওদের সাথে আরও একটা বিপদ ঘটে গেছে, মানে কি বলবো, বিপদের ওপর বিপদ আর কি। জানি না ভগবান আরও খারাপ কী লিখে রেখেছে ওর কপালে, আমি জানি না কী হয়েছে বলো তো। ও নাকি স্বাভাবিক ওই অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে, বেডে তোলা হয়েছে, আমাদের বিছানায় রাখা হয়েছে, মানে একটু ধকল তো গেছেই, পাটা নাড়াচাড়া হয়েছে। রাত্রেও নাকি কোনো কারণে যাই হোক ওই রডগুলো যে পা থেকে বেরিয়ে আছে লম্বা লম্বা করে অনেকগুলো, তাতে হয়তো কোনো কারণে টান টান লেগেছে নাকি কী হয়েছে, ওখান থেকে নাকি আবার রাত্রেবেলা তখন 12:30 1টা বাজে হালকা হালকা ব্লিডিং শুরু হয়েছিল। মানে খুব বেশি না, অল্প অল্প হচ্ছিলো, কিন্তু কন্টিনিউ হচ্ছিলো, থামছিল না। তারপর যাই হোক এদিক ওদিক ফোন করে, হসপিটালে ফোন করে সবার সাথে ফোন টোন করার পর লাস্টে যেই ওটি বয় যেই ওকে ড্রেসিং করেছিল তার সাথে কোনো রকমের যোগাযোগ করা গেছে। সে বলেছে চিন্তা করো না, কিছু হবে না, আমি পরের দিন গিয়ে দেখবো। কিন্তু চিন্তা করো না বললে হয় বলো, কন্টিনিউ ব্লিডিং হয়ে যাচ্ছে, এটা চিন্তা না করে কি করে থাকা যায়। একেই তো আমাদের একটা জায়গায় ভয় রয়েছে, যে জায়গাটা কাঁচা রয়েছে ওই জায়গাটা যেন তাড়াতাড়ি শুকায়, না শুকালে অন্যরকম অন্যদিকে চলে যাবে ব্যাপারটা, তার মধ্যে আবার এরকম ব্লিডিং হচ্ছে। তো বললো, তখন ভাই নাকি বলেছে যে না তোমার যদি কিছু লাগে বলো, আমি এখনই ব্যবস্থা করব। তারপরে ও তখন বললো তাহলে তো তোমাদের তো ঘরের জিনিসপত্র নেই, আনতে লাগবে। বললো ঠিক আছে বলো। তো ওগুলো যেগুলো যেগুলো বলে দিল, বাবু আবার রাত্রেবেলা 1টা 1:30টার সময় বেরিয়ে আমাদের এই ব্যারাকপুর টেকনো গ্লোবাল হসপিটাল আছে, এখানে নাকি ফার্মেসিটা সারা রাত খোলা থাকে, বাকি ফার্মেসি সব বন্ধ হয়ে যায়, একমাত্র ওই টেকনো গ্লোবালের ফার্মেসি নাকি খোলা থাকে, জানতাম না, এখন জানলাম। তো বাবু সেই ওই রাত্রেবেলা ওখানে গিয়ে যা যা জিনিস লাগবে ওখান থেকে কিনে নিয়ে এসছে বাড়িতে। আসার পর তারপরে জয়িতাকে ওই ভিডিও কলে কথা হয়েছে, দেখানো হয়েছে যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে ওই ছেলে মানে ওইটি বয়কে। তারপর ও যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবে ওই গজ ঢোকায় না, সেই গজ ঢোকানোটা ছিল, ওটা বার করে আবার নতুন করে গজ ঢুকিয়ে ওই জায়গাটা চেপে দিয়েছে, তারপর ব্লিডিং বন্ধ হয়েছে। আর এই কাজটা জয়িতাই করেছে। আমি বললাম সত্যি তুমি করলে কি করে? বলে কিছু করার নেই, করতে তো হবেই। স্বাভাবিক, দেখো আমি দূর থেকে এরকম বলছি করেছে, কিন্তু যে করে, যার হয়েছে সে তো আছেই, প্লাস যে করছে তারও তো সত্যি অনেকটাই মনোবল দরকার পড়ে। যাই হোক ওরকম করাতে তারপর ব্লিডিং বন্ধ হয়েছে, কিন্তু চিন্তাটা তো থেকেই যায় না, যে সবে শুনলাম যে না সব ঠিকঠাক আছে ওই জায়গাটা, কিন্তু ওটি বয় যে বললো কথাটা, বলছে না তোমার যেই জায়গাটা ক্ষত আছে, যে জায়গাটা নিয়ে ভয়, সেই জায়গাটা আমি যেভাবে ড্রেসিং করেছি ওখান থেকে ব্লিডিং হওয়ার কোনো রকম কথাই না। তোমার হয়েছে যেই রডগুলো ঢোকানো আছে ওখানেই হয়তো কোনো কারণে টান টান লেগে একটু ব্লিডিং হয়েছে, তোমার ওইখান থেকে ব্লিডিং হয়নি। যতই বলুক ওইখান থেকে হয়নি, কিন্তু আমার না কোথায় যেন মনে হচ্ছে ইসরে জায়গাটা হয়তো শুকাচ্ছিল, আবার ব্লিডিং হয়ে গিয়ে জায়গাটা কাঁচা হয়ে গেল, আমার খালি এরকম মনে হচ্ছে। কিন্তু ও বলেছে না চিন্তার কিছু নেই, তোমার অন্য জায়গা থেকে হয়েছে, কাজে ওখান থেকে হয়নি। যাক এখন জানি না, এখন ওরা যা বলবে তাই বিশ্বাস করতে হবে, আর এখন একমাত্র ডাক্তারই ভরসা। তো রবিবার দিন নাকি ওটি বয় এসে আবার ড্রেসিং করে দিয়ে যাবে, কারণ ড্রেসিং যত হবে তত নাকি ভালো। তো তাই জন্য রবিবার দিন এসে আবার ড্রেসিং করে দেবে, আর 7 দিন পর আবার ডাক্তার ভিজিট হবে। যতদিন না পর্যন্ত ডাক্তারের সাথে কথা বলতে পারছি, আর ডাক্তার ওই জায়গাটা দেখে কি ইমপ্রুভ হয়েছে, কি রিকভারি হয়েছে, যতক্ষণ না অবধি বলছে না ততক্ষণ পর্যন্ত না ঠিক শান্তি পাচ্ছি না। যখন ওই 7 দিন পর যখন ডাক্তারের সাথে গিয়ে কথা টথা হবে, দেখানো হবে, ডাক্তার নিজে চোখে দেখে কিছু বলবে, তারপরে যদি গিয়ে একটু শান্তি পাই।
ততদিন পর্যন্ত শান্তি নেই। যাই হোক, কী করবো, আর এইভাবেই চলতে হবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের রাত্রিবেলা শুধু রুটি করেছি, আর আগের দিনের পনির ছিল, ওটা দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে একটু মটর ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তারপর ফ্রেশ হয়ে শুতে যাব। এই তো এখন চোখের পাতা বন্ধ করলেই আমার চোখের সামনে ওই সব দৃশ্যগুলো ভাসছে, কানের মধ্যে ওই আওয়াজ আসছে, আর কি বলবো এক কথা। চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, অবশ্যই সাবধানে থাকবে, সাবধানের মান নেই। তো চলো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।